কোন ধরনের হ্যাজার্ড? কেমিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল, মন শুধু চলে যাচ্ছে কাঁঠাল খাবো। সাইকোলজিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল হ্যাজার্ড। সাইকোলজিক্যাল। এরপরে ওই কাঁঠাল গেছে পচে, খাইতে তো দিন, পচে হয়েছে গন্ধ। এবার এমন বিশ্রী গন্ধ হইলো যে গন্ধে এখন পেট খারাপের হইলো। কোন ধরনের হ্যাজার্ড? বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল বায়োলজিক্যাল না, হ্যাজার্ড। গ্যাসীয় গন্ধ আসছে। তাহলে কেমিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল। কেমিক্যাল হ্যাজার্ড। এবার হইলো পোকা, তখন বায়োলজিক্যাল। সেটা আবার উষ্টা খাইয়ে পার হইতেছে, উষ্টা খাইয়ে পড়লাম কাঁঠালের উপরে, ওইখান থেকে আবার জীবাণু লাগলো, পায়ে হইলো ইনফেকশন। কি হইলো? তো বায়োলজিক্যাল না, পড়ে গিয়ে ফিজিক্যাল হ্যাজার্ড, ইনফেকশন হইলো ওই পচনশীল ইয়ে থেকে। জি, জীবাণু থেকে তো হয়েছে। বায়োলজিক্যাল হ্যাজার্ড হবে তাহলে। বায়োলজিক্যাল হ্যাজার্ড। উষ্টা খেয়ে যে পড়ছি, ধরছি, দেওয়াল ছিল হচ্ছে সুইচ বোর্ড, কারেন্টে খাইলাম সব। ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। আর এই যে কাঁঠাল যে আছে 15 দিন ধরে দরজার সামনে, মন চাচ্ছে, হচ্ছে ঘাড় এরকম বাঁকা করে রাখতে রাখতে ঘাড়ে হয়েছে ব্যথা। এবার গেলাম ডাক্তারের কাছে, দিল বেল দিয়ে যে একটু সারতে সময় লাগবে। কি হইলো? আর্গোনমিক্যাল হ্যাজার্ড, প্রসেসগত হ্যাজার্ড। তাহলে ওটা কি হলো? আর্গোনমিক্যাল হ্যাজার্ড। জি, এই হলো 6 ধরনের হ্যাজার্ড। আমি ছোট করে মনে হয় এখন বোঝা গেছে যে আসলে কোনটা কোন ধরনের হ্যাজার্ড। বইয়ের মধ্যে অনেক লম্বা চার্ট দেওয়া আছে, পারলে মুখস্থ করতে পারবেন। আর যদি কেউর মনে না থাকে, সে একটু মাথায় ঢুকাবেন যে আসলে কি বুঝাইতে চাচ্ছে। কোশ্চেনের মধ্যে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড বিদ্যুৎ থেকে উৎপত্তি হয়েছে। বুঝছেন? তাপস স্যার, এই হলো সেই আমার বিখ্যাত কাঁঠালের গল্প। শিখে গেল। জানা হইলো। কাঁঠাল দিয়ে সব হ্যাজার্ড মিটে গেছে, কিন্তু ম্যাডাম ফিজিক্যাল হ্যাজার্ড যেটা বলছেন, এই ফিজিক্যাল হ্যাজার্ডের ভিতরে বইতে এক জায়গায় তো এরকম ওই ইলেকট্রিসিটি কথাটা লেখা আছে। তা ইলেকট্রিসিটিতে দিয়ে যদি কোনো হ্যাজার্ড উৎপন্ন হয়, তখন তো সেটা ফিজিক্যাল হ্যাজার্ডের ভিতরে চলে যায়। আবার ইলেকট্রিক্যাল আলাদা কোনো আগে হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডটা বিটিবি, সরি আইএলওর যে সিবিএলএমটা এখানে আছে, এখন যেটা পড়ি ওখানে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড নাই, 5টা হ্যাজার্ড আছে। এরপরে বিটিবি, এই সিবিএলএম গুলা বিটিবি একসময় পড়াইতো, তারপরে বিটিবি সিবিএলএম বানালো, সেখানে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড ঢুকাইছে। ঠিক আছে? এখন আবার এনএস দিয়ে শুরু করছে, সে 12 সালে সিবিএলএম এ আমরা আছি, এর জন্য ইলেকট্রিক্যালটা আলাদা করা নাই। ইলেকট্রিক্যালটা ইসের মধ্যে চলে গেছে, ফিজিক্যালি। তাহলে এই মোটামুটি আমাদের হ্যাজার্ড চলে গেল। যেখানে হ্যাজার্ড আছে সেখানে কি আছে? রিস্ক আছে। জি, হ্যাজার্ড ফ্রি দুনিয়া আছে কোথাও কোনো জায়গা? হ্যাজার্ড ফ্রি কি কোনো জায়গা আছে দুনিয়ার? বলছেন নেই, কিন্তু আপনার ক্লাসটা তো হ্যাজার্ড ফ্রি করার জন্য এত কিছু করছেন না। হ্যাজার্ড ফ্রি আসলে ফুল হ্যাজার্ড ফ্রি পাওয়া যাবে না, কারণ এখন তো সেই, যদিও দুইটা কথা বলতে নিষেধ করি, ধর্ম আর রাজনীতি, তাও আমার বারবার মনে পড়ে যায়, দুনিয়ার যদি কোনো একটা কর্নারও থাকতো হ্যাজার্ড ফ্রি, তাহলে আদম হাওয়ারে আর দুনিয়ায় শাস্তি স্বরূপ পাঠাইতো না, আর ওই জায়গায় যে শান্তিতে থাকতো। ঠিক, হ্যাজার্ড দিয়ে শুরু হয়েছে। তো যাই হোক, তবে আমরা হ্যাজার্ড থাকবে, ওর মধ্যে কাজ করতে হবে, কিন্তু কোন লেভেলের রিস্ক আছে, রিস্কটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে রিস্ক লেভেল আছে আমাদের স্টেজ 3টা। কি কি? হাই, মিডিয়াম, লো। লো। কোনটাকে আমরা হাই রিস্ক করব? যে হ্যাজার্ডের ফলে আমাদের মৃত্যু হতে পারে, সেটা হচ্ছে হাই রিস্ক। যে হ্যাজার্ডের ফলে ইনজুরি হইতে পারে,
এটা হলো মিডিয়াম রিস্ক। যে হ্যাজার্ডের ফলে কি হয়, ডিসকমফোর্ট ফিল করি, ভাল লাগে না, ঠিক মতো মনোযোগ দিয়ে কাজ করতে পারি। এখন যেমন মানে আমি যদি এখন বলি আমার এই ঘরটা এখন খুবই এলোমেলো আছে, গায়ের মধ্যে একটু ঝিনঝিন করতেছে, সারাদিন ঘরে ছিলাম, এটাতে আমার একটু খারাপ লাগলেও এটা কিন্তু রিস্ক লেভেল খুব বেশি না, একটু মনের মধ্যে সমস্যা হচ্ছে, বাট এটা কি খুব বেশি ক্ষতি? না, না, লো হ্যাজার্ড। লো হ্যাজার্ড। এখন এসে দেখলাম যে আমার মানে ওই সুইচ বোর্ড এমন ভাবে আছে একটু শক হালকা শক খাইতে পারি, একটু লিক আছে তারে, মিডিয়াম হ্যাজার্ড মানে কথা হলো ইনজুরি হইতে পারে, মানে হসপিটালে যাওয়া লাগতে পারে লাগতে পারে। জি, যে হ্যাজার্ডের ফলে হসপিটালে যাওয়া লাগতে পারে সেটা হলো মিডিয়াম, যে হসপিটালের ফলে কবরস্থান যাওয়া লাগতে পারে সেটা হলো হাই, হাই। আর যে হ্যাজার্ডের ফলে ঘরে বসে থাকতে পারে সেটা হলো জি, ক্লিয়ার। ক্লিয়ার? জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল ম্যাম, শিওর। মিডিয়াম যখন রিস্ক হবে তখন কি আমরা অ্যাসেসমেন্টের সময় যদি মিডিয়াম রিস্ক হয় আমরা কি অ্যাসেসমেন্টটা স্টপ করে দিব ম্যাম? অবশ্যই উচিত, কারণ যে রিস্কের ফলে আমার হাসপাতালে যাওয়া লাগবে, তাহলে সেই রিস্কের মধ্যে কি আমি কাজ করা উচিত কি উচিত না? অনুচিত। উচিত না। উচিত না। জন্য আসলে মিডিয়াম রিস্কে কাজ করা উচিত না। না, জি, তবে এখানে কিছু কথা আছে, সেই মান্নান স্যারের কথা তো দিয়ে অসিত স্যার শুরু করলো, আমিও মান্নান ভাইয়ের কথাটাই বলি যে এই তুই দাঁড়ালি কেন, বলে আচ্ছা তাহলে কি বস, এবার বলছে আচ্ছা ঠিক আছে বসলাম, বসে পড়ছে, তো তুই বসলি কেন, স্যার তাহলে আমি কেমন করবো, তো কেমন তো করাই যাবে, ব্যাপারটা হলো ব্যাপারটা হলো এরকম, মিডিয়ামের মধ্যেও কিন্তু অনেক কিছু চলে যায়, মিডিয়ামের মধ্যে কিন্তু হাইয়ের দিকে বেশি না লোয়ের দিকে বেশি এরকম কিন্তু একটা ব্যাপার রয়ে যায়। জি, জি, অ্যাজ এ ট্রেইনার বা অ্যাজ এ অ্যাসেসর হিসেবে আমরা কিন্তু বুঝি। যেমন হচ্ছে যদি আমি বলি যে আমার তারে লিক আছে, মিডিয়াম হ্যাজার্ড, সবটা খাই একটু পড়ে যেতে পারি, কিন্তু যদি ওই লিকটা জাস্ট টেপ দিয়ে, ইনসুলেশন টেপ দিয়ে পেঁচাই, ওটা কিন্তু রিস্ক জোনেই রয়েছে, বাট মোটামুটি সেফ কাজ করতে পারবে। জি, কিন্তু ওইটাকে যদি খুব ভালো আবার কনসিল ওয়্যারিং করি সেটা আবার খুবই ভালো হয়, তাই না? জি। সেটা তো আর হচ্ছে না, এরকম কিছু বিষয় আছে, এটা খুবই ছোটখাটো বিষয়, মানে ওই যে বললাম না অ্যাসেসর এবং ট্রেনার হিসেবে যখন কাজ করি আমরা দক্ষ কর্মী হিসাবে কাজ করার সুযোগ পাই, এই ওই দক্ষ কর্মী হইতে গেলে কি হয়, রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করার ক্ষমতা তৈরি হয় এবং এক্সপেরিয়েন্স অ্যাপ্লাই করার ক্ষমতা তৈরি হয়। এই জন্য এত ছোট বিষয় নিয়ে আমরা ইয়ে হওয়ার দরকার নেই, আমার পাস্ট এক্সপেরিয়েন্স হিসাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে মুর্শেদা? না মুবাশিরা, মুবাশিরা। আপনি আমার নামটা শেষ পর্যন্ত ভুল। স্ক্রিনে ছোট দেখা যাচ্ছে হয়তো। ম্যাডাম হচ্ছে সার্টিফাইড পাগল, অতএব না, ভুলে গেলে কোনো সমস্যা নেই। ঠিক আছে ম্যাম, হুম। এই ফিল্ডটা আমারও মনে হয় মাঝে মধ্যে স্টুডেন্টদের সামনে দাঁড়াইলে কেন? যে আমি সার্টিফাইড পাবো। কে সার্টিফিকেট দিল? স্টুডেন্ট দেয় না, কিন্তু নিজে নিজের মনে হয় আর কি, নিজে আপনি নিজে। এবার আসেন, আপনি কেন মনে করেন, আপনার মনে করার মতো যোগ্যতা আছে যে আপনি পাগল? ওদেরকে কন্ট্রোল করা সম্ভব হয় না, তখন মনে হয় যে আমি পাগল, তোরাই ভালো, এরকম আর কি। আবারও বলি,
আপনার কি মনে করার মতো যোগ্যতা আছে, জাজমেন্ট করার মতো যোগ্যতা আছে যে কার মেন্টালি পজিশন ভালো কি খারাপ? না ম্যাম, আমি তো কার আছে? কার আছে শোনেন, ম্যাডাম হচ্ছে সাইকোলজিস্টের কাছেও যায়, সাইকিয়াট্রিস্টের কাছেও যায়। অতএব কি সার্টিফাইড পাগল? পাগলটা একটু খারাপ ভাষা বলি, মানসিক রোগী। আহ, হাসিন না, আসলেই যাই। আমাদের মূল সমস্যা হচ্ছে মাথা ব্যথা হইলে মাথার ডাক্তারের কাছে যাই, পেটে ব্যথা হলে পেটের ডাক্তারের কাছে যাই, বাট মন ব্যথা হলে মনের ডাক্তারের কাছে যাই না। এই মন ব্যথা থেকে অনেক রোগের উৎপত্তি হয়। আমি আবার একটু ডাক্তারের কাছে যাই, কিন্তু আমার প্রবলেম আছে, এটা আমি সাদরে সবাইকে বলি। কারণ হচ্ছে একটা সময় খুব নেগেটিভ, মানে এখনো সবাই নিতে পারে না। যে আপনাকে যদি আমি বলি যে আপনি সাইকোলজিস্টের কাছে যান, আপনি বলবেন কেন, আমি কি পাগল হয়ে গেছি নাকি যাবো? মানে আমরা খুব ইজি ভাবে নিতে পারি। কিন্তু যদি বলি যে আপনি একজন মেডিসিনের ডাক্তারের কাছে যান, তা আপনি কিন্তু খুব সামান্য সমস্যার জন্য যেতে আগ্রহী। এবং যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যায়, তারা অনেকে প্রকাশ করে না যে আমি ওই ডাক্তারের কাছে যাই, কারণ বললে মনে করবে যে এ পাগল হয়ে গেছে। আমাদের সমাজে এখনো এরকম চিন্তা ভাবনা আছে। কথাটা কি সত্যি বললাম না মিথ্যা বললাম বলেন? ম্যাডাম একদম সত্যি ম্যাম। 100%। আমি ওয়ান সেকেন্ড টাইম নিউরোমেডিসিন দেখাইছিলাম, তো জাস্ট আমার ফ্রেন্ডদেরকে বলছি, ওরা আমারে পরে রাগানো শুরু করে দিচ্ছে। নিউরোমেডিসিন তো তাও মাথার প্রবলেম, তাই না? মাথা না নাকি নিউরোমেডিসিন তো মাথার জন্য। জি জি, শুধু মাথা না, শিরা মাথার শিরা ব্যাকবোন, শিরা এরা রগ শিরা এগুলো। শিরা। হ্যাঁ, শিরা রগ এগুলা, এটা না। সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টের কথা শুনলেই মানুষ মনে করবে কি আমি কি পাগল হয়ে গেছি নাকি। আপনি দেখবেন যে কাউকে বলবেন সে মানসিক সমস্যায় ভুগতেছে, তারপরেও তাকে বলবেন যে তুমি যাও সাইকিয়াট্রিস্টের কাছে, সে বলবে যে আমি কি পাগল নাকি, যাবে যাও, যাবে না। কারণ এটা আমাদের ইয়ে সমস্যা, কিন্তু আমি যাই। তবে ম্যাম আমার মনে হয় যে ডিপ্রেসড হইলে, এরকম কারো যদি সমস্যা হয়, তো তার সাইকিয়াট্রিস্ট দেখানো বা আহ, এরকম ডক্টর দেখানো উচিত। কারণ তারা, আমি দেখছি যে ট্রিটমেন্টটা অনেকটা হেল্প। কখন কখন বুঝবো আমি ডিপ্রেশনে গেছি? অনেক চিন্তা ভাবনা করতেছি, মানে কোনো মানে নিজের কাছে মনে হচ্ছে যে আমি দুনিয়াতে একটা বোঝা, বা কিছুই ভালো লাগে না, এরকম অত দূর situation। পর্যন্ত যাওয়া যাবে না। জাস্ট 15 দিন যদি কেউ একটানা মন খারাপ থাকে, মন খারাপ থাকতেই পারে, এটা প্রাকৃতিক ভাবে ঠিক হয়ে যায়। আজকে খারাপ লাগতেছে, কালকে ভালো লাগতেছে, কিন্তু একটানা কেউ যদি 15 দিন ফিল করে যে আমি মন খারাপ বা এর মধ্যে ভালো ফিল হচ্ছে না, 15 দিন ক্রস করলে ধরে নিতে হবে তাকে সাপোর্ট দরকার। এবং এই সাপোর্টটা সরাসরি সাইকিয়াট্রিস্ট না, এটা উচিত হচ্ছে সাইকোলজিস্টের কাছে যাওয়া। সাইকোলজিস্ট হচ্ছে কাউন্সিলিং করে বাট ওষুধ দেয় না। সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়ে শেষ করে। তো ছোটখাটো প্রবলেম সাইকোলজিস্টের মূলত ইয়ে হচ্ছে 6 সপ্তাহ কাউন্সিলিং, মিনিমাম 6 সপ্তাহ করতে হয়। 6 সপ্তাহ হলে তারপরে যদি প্রয়োজন হয় তাহলে বাড়ায়, না হলে ইয়ে হয়। বেশ ইফেক্টিভ, ভাল লাগে, কিন্তু অনেকগুলো টাকা নিয়ে যায়, সেই টেনশনে আবার মনটা খারাপ হয়ে যায়। এই আর কি। তো আমি যেমন জানতাম না একটা সময় যে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের মধ্যে পার্থক্য। আমি এখনো এখনো জানি না, এখন জানলেন? মাত্রই জানলাম আর কি। এরকম তারপরেও একটু যুক্তরাষ্ট্রের মতো গুলায় ফেলছি আর কি। আচ্ছা, সাইকোলজিস্ট হচ্ছে শুধু কথা বলে, গল্প করবে, ওদের ওষুধ লেখার কোনো রাইটস নাই, লিখবেই না, একদমই লিখবে। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট হলো ওষুধ দেয়। আচ্ছা যাক, ওইসব কথা না বলি, আবার বলবেন সিবিটি পড়াইতে এসে ম্যাডাম আবার। এখন আমরা কি করবো, লিস্ট কেবল হাতে পাইছি, এটা হয়ে গেলে হাউসকিপিংটা খুব সহজে পারবেন।
এরকম একটা চেকলিস্ট আপনাদের কাছে চলে যাবে। আপনাদের কাজ হলো নেম অফ পিপুল আন্ডারটেকিং ফর ইন্সপেকশন। কে ইন্সপেকশন করতেছে, এখানে কার নাম হবে বলেন তো? assessor, that's mean my আমি নিজের নাম, যার যার নাম লিখবেন, ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। ইন্সপেকশন ডেট, ডেটটা কবে হবে? when we get assessment, অ্যাট লিস্ট অ্যাসেসমেন্টের আগের দিন দিয়েন। আগের দিন দিতে হবে। এখন হচ্ছে যে কেন আগের দিন দিব, কথাটা হলো তাই। অ্যাসেসমেন্টের দিন দিলে কি হবে? এখন মনে করেন আপনি ইন্সপেকশন করলেন অ্যাসেসমেন্টের আগের দিন, যে দেখলেন যে ছোটখাটো কিছু প্রবলেম আছে, যে মিডিয়াম কিছু রিস্ক আছে, যার কারণে আমাদের ওখানে অ্যাসেসমেন্ট নেওয়া সম্ভব হচ্ছে না। এই রিপোর্টটা আপনি দিলেন হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রধানের কাছে। তখন ওই প্রতিষ্ঠান প্রধান বললো ঠিক আছে, আজকের মধ্যে আমি সমাধান করে, তাহলে তো আগামীকাল অ্যাসেসমেন্ট হতে পারে, তাই না? জি। কিন্তু অ্যাসেসমেন্টের দিনে আপনি যদি ইয়ে করেন, ইন্সপেকশন করেন, তাহলে প্রবলেম হচ্ছে কি টাইমটা আর হাতে থাকে। কিন্তু ম্যাডাম আপনি যখন অ্যাসেসমেন্ট নিতে যান সে তার একদিন আগে যেয়ে কি আপনি ইন্সপেকশন করেন? বাস্তবতা এক জিনিস আর নিয়ম এক জিনিস, এজন্য নিয়ম শিখবো, বাস্তবে যায় যদি একটু চুরি টুরি করি তাও বা সমস্যা কি স্যার? তো অ্যাসেসর বৃন্দ যখন আসেন অ্যাসেসমেন্ট নিতে তখন এসে কি বলেন, মানে আপনি যখন ডেমো দেবেন তখন তো আপনি শিখাই দিচ্ছেন এভাবে যে আমি আপনাদের আসার আগে আপনাদের 1 ঘন্টা আগে আমি এখানে পৌঁছেছি, আপনাদের এই প্রতিষ্ঠানটা আমি ঘুরে ঘুরে দেখছি, আমার চোখে তো তেমন কোনো হ্যাজার্ড পরিলক্ষিত হয়নি, এটা মোটামুটি ভালো। তা আপনাদের যদি চোখে এরকম কোনো কিছু ধরা পড়ে তাহলে আপনি জানাবেন, আমরা এই হ্যাজার্ড কিভাবে মুক্ত করতে তার ব্যবস্থা করব, এই পাশে এই আছে ওই পাশে ওই আছে, আপনারা এটা ব্যবহার করতে পারবেন, এই দিয়ে শুরু করেন। তাইলে শিখাই না, শোনেন, এই কথা আমি শিখাই না যে 1 ঘন্টা আগে আসছি আমি দেখছি হ্যাজার্ড নাই, যদি আপনাদের চোখে পড়ে, এ কথা কখনোই শিখাই না। আমি শিখাই যে হ্যাজার্ড ইন্সপেকশন করেছি, এখানে তেমন ধরনের কোনো হ্যাজার্ড পরিলক্ষিত হই নাই বা পাই নাই, ঠিক আছে? যদি তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। যদি কোনো দুর্ঘটনা ঘটে বা প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি পরিস্থিতিতে কি করতে হবে সেগুলো দেওয়া হবে। আর ওই 1 ঘন্টা আগে টাগে এগুলো উজ্জ্বল রাখতে হবে, বলা যাবে না। এই কথাগুলোই কিন্তু এখন মানে হুবহু মুখস্থ করাচ্ছে প্রত্যেকটা মানে ট্রেনিং এ। এখন এইখানে হলো সমস্যা যে ডেমনস্ট্রেশনের সময় কম দেওয়া হয়, সময় কম দিয়ে ওই স্ক্রিপ্ট লেখার মতো মুখস্থ করায়, কিন্তু একজনকে দিয়ে যদি আপনি 5 বার ডেমনস্ট্রেশন করান তখন অটোমেটিক্যালি ওর ভেতর থেকে বলা শুরু করবে। কিন্তু সময় কম, কি করবে তখন? ওই যাত্রার পালা গানের স্ক্রিপ্ট লিখে দেয়, স্টেজে পদাঘাত। ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল। আমি আপনাদেরকে একটু যুক্তি শিখাই দিই কেন, যে ভুলও যদি করে ফেলেন অ্যাসেসমেন্টের সময় যাতে আপনারা যুক্তি খন্ডাইতে পারেন, সেজন্য। আচ্ছা, ওয়াশ কোঅর্ডিনেটরের নাম কার বসবে? ওই প্রতিষ্ঠান যে সেই প্রতিষ্ঠানের ওয়াশ কোঅর্ডিনেটর যদি থাকে, অথবা সুরাবুদ্ধি হলো ট্রেড ইনচার্জের নাম লিখে দিলেন যে সেই ট্রেড ইনচার্জ যাকে দিয়ে যাবেন। ম্যানেজার রেসপন্স, কারণ ওয়াশ কোঅর্ডিনেটর সব প্রতিষ্ঠানে থাকেন না, তাই। আর ম্যানেজার রেসপন্সিবল মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রধানের নাম লিখবেন। ক্লিয়ার? এই 4টা জায়গা, নিজের নাম, ডেট, আর এইগুলো ওয়াশ কোঅর্ডিনেটর, ম্যানেজার রেসপন্সিবল মানে হচ্ছে প্রিন্সিপাল, আর কোনো কাজ নাই। এরপরে চলে যাবেন, এই যে এইগুলা পড়বেন একটা একটা করে। আর যদি আপনার
মানে ওই ল্যাব যখন আপনি ইন্সপেকশন করলেন, দেখলেন যে কোনো সমস্যা নাই, তাইলে কোন ঘরে টিক দিবেন? 3টা ঘর আছে, নো রিস্ক, রিস্ক আর রিস্ক লেভেল। তাহলে নো রিস্কে টিক দিবেন। যদি ঝামেলা থাকে, রিস্ক থাকে, তাহলে কোথায় টিক দিবেন? রিস্কের ঘরে টিক দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। যদি রিস্ক থাকে তাহলে রিস্কের ঘরে, রিস্ক না থাকলে নো রিস্কের ঘরে। রিক্সের করে কিন্তু কথা হলো এই, যদি নো রিস্কের ঘরে টিক দিই তাইলে আর কোনো ঝামেলা নাই। জি যদি রিস্কের ঘরে টিক দেওয়া হয় তাহলে রিস্ক লেভেল কোনটা সেটা লিখে দিতে হবে। ওকে? জি এবার সমস্যাটা কি তারও ডিটেলস লিখে দিতে হবে, এবং ওই সমস্যার সমাধানের জন্য কোন ব্যক্তির দায়িত্ব, হু ইজ রেসপন্সিবল, রেসপন্সিবল ব্যক্তি কে, তার নাম লিখতে হবে। দেন ম্যানেজারের নাম লিখতে হবে। তার মানে আমরা এই যে এই ব্যক্তির নাম আর এই ব্যক্তির নামও লিখে দিতে পারি। ক্লিয়ার? জি এখন ওর সাথে কথা অর্থনীতি হবে। এত কথা শুনে মনে হচ্ছে কি যে তাইলে আর রিক্সের ঘরে টিক দেওয়ার দরকার কি, সব নো রিক্সের ঘরে টিক দিয়ে দিই, সহজ। তাহলে ঝামেলা নাই। জি দিতে হবে। কিন্তু আমরা যেহেতু অ্যাসেসমেন্টে বসতেছি, আমরা একটু নো রিক্সও রাখবো, রিক্সও রাখবো। আর চিরন্তন সত্য কথা হলো যে আমরা তো অরিজিনাল ল্যাব ইন্সপেকশন করার সুযোগ পাচ্ছি না। পাচ্ছি? ফেস টু ফেস ট্রেনিং হলে না হয় কেউ রে আরএসি, কেউ রে ইলেকট্রিক্যাল, কেউ অমুক জায়গা তমুক জায়গা পাঠাই দিতাম যে যান ইন্সপেকশন করে আসে। এখন তো আর পারতেছি না। পারতেছি? না অতএব মনের মাধুরী মিলায়ে টিক মারবেন। তবে টিক মারার সময় মাথায় রাখবেন কোনো ঘর জানি ফাঁকা না যায়। মানে এবার দেখেন এই ফ্লোরের মধ্যে দেখেন কতগুলা পয়েন্ট, কতগুলা অপশন আছে, মেশিনের মধ্যে কতগুলা আছে দেখেন, ফায়ারের মধ্যে কতগুলা আছে। আমরা একটু খেয়াল রাখবো যে এই কয়টার মধ্যে জানি একটা না একটা রিস্ক লেভেল থাকে, এরকম মাথায় রেখে টিক মারবো। এটা কোনো হাদিস কোরআনের কথা না, ফিক্সড না, তবে আমরা অ্যাটলিস্ট 3-4টার মধ্যে একটা টিক রিক্সের ঘরে মারার চেষ্টা করবো, অ্যাটলিস্ট 5টার মধ্যে একটা। ক্লিয়ার? জি ক্লিয়ার। এবং রিস্ক লেভেলটা ম্যাম কিভাবে ওটা ইয়া করে দেবো? ওই যে লেভেলটা ওই যে লো রাখার চেষ্টা করব, কারণ আমরা তো অ্যাসেসমেন্ট নিব, তাই না? নাকি ম্যাডাম রিস্ক লেভেল লোর উপরে যদি করতে চাই, মিডিয়াম কিংবা হাই করতে গেলেই তো তখন অ্যাসেসমেন্ট বন্ধ হয়ে যাবে। আমার সবসময় তাহলে লো রাখতেই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আপনি তো ওই দিন অ্যাসেসর হিসেবে কাজ করবেন না, ওই যে যেদিন ডেমনস্ট্রেশন দিবেন মানে অ্যাসেসমেন্টে বসবেন, সেদিন তো আপনি অ্যাসেসর হিসেবে কাজ করবেন। তাহলে এখানে যদি হাই রিস্ক থাকে তাহলে কি আপনি অ্যাসেসমেন্ট নিতে পারবেন? না না ম্যাম। বলবোই না। এই জন্য লো এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, এখন আসেন হ্যাজার্ড ইন্সপেকশন করতে গেলে বাবা কতগুলো বিষয় দেখেন তো। ফ্লোরের দিকে খেয়াল রাখতে হবে, মেশিনের দিকে, ফায়ার, তারপর লেডার অ্যান্ড স্টেপ, স্টোরেজ এরিয়া, ইলেকট্রিক্যাল এরিয়া, স্টাফদের দিকেও খেয়াল রাখতে হবে, ফার্স্ট এইড, রাবিশ, কতগুলা অ্যাটলিস্ট। এই এত ইংরেজি মনে থাকার না থাকবে, কোন কোন দিকটা একটু নজর দিচ্ছেন এই একটু সংক্ষেপে একটু মনে রেখে, ঠিক আছে? এবং ওই যে বোল্ড করা যেগুলো লেখা গেটগুলা এই সাইট গুলোর হচ্ছে যে লক্ষ্য করেছি, হ্যাজার্ড ইন্সপেকশন করেছি এরকম। করেছি মানে আপনারে কোথাও বলতে হবে না, আমি মাথায় রাখার কথা বলছি। শেষকালে একটা কমেন্ট লিখবেন
এই কমেন্টটা কি আপনি মানে একটু পজিটিভ কমেন্ট দেবেন যে এনভায়রনমেন্ট ঠিক আছে, কিসের জন্য? ট্রেনিং এবং অ্যাসেসমেন্টের জন্য। যেহেতু আপনারা ট্রেনার এবং অ্যাসেসর হিসাবে বসতেছেন, তাই যদি শুধু অ্যাসেসরের অ্যাসেসমেন্টে বসতেন তাহলে শুধু অ্যাসেসমেন্ট হতো। এই বাক্যটাই যে লিখতে হবে সেটা না, এখানে আপনাদের মতো করে 2টা লাইন লিখতে পারেন কিন্তু পজিটিভ। ওভারঅল কথা হলো যে ঠিক আছে, বুঝাইতে পারছি? Okay. নতুনরা একটু সাড়া দেন, ক্লিয়ার কিনা? এখন পারবো এই ফরম্যাটটা যদি আমি দিয়ে দিই আপনারা পূরণ করতে পারবেন? অনেকটা বুঝেছি, তো ক্লিয়ার হতে পারিনি ম্যাডাম। আচ্ছা, ক্লিয়ার হইতে পারেনি। অন্য কেউ একটু বলেন, ফরম্যাটটা যদি দিয়ে দিই ঠিকঠাক মেরে পূরণ করতে পারবেন কিনা? তো অনেকে যারা ভয় পাচ্ছে ফরম্যাটটা পাওয়ার পর ওই ভয় থাকবে না, ফরম্যাটটা পাইলে ওই যে বলছে আমি ভয় পাচ্ছি দেখবেন সে পেরে যাবেন। চেষ্টা করব আমরা। তারপরে তো ম্যাডাম আছে 24/7 সার্ভিস। হ্যাঁ ম্যাম, আমার সাদা মনে একটা প্রশ্ন আছে। শিওর। ম্যাম, এই যে যে নামের জায়গা, ম্যানেজারের নাম, তারপরে হচ্ছে এই জায়গায় কাদের নাম দিব? যাদের নাম দেওয়া আছে তাদের কি রাখবো? না, আপনি যে প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্টে বসবেন ওই প্রতিষ্ঠান প্রধানের নাম দিবেন। প্রিন্সিপালের ঠিক আছে? এগুলো তো ওনাদের থেকে জিজ্ঞেস করতে হবে, ওখানে কারোর থেকে। আমি তো মহিলা টিটিসিতে ছিলাম, তো আপনি তো বলছিলেন যে ব্যাচ চালু করবেন, তাহলে আমি ফেব্রুয়ারি বা মার্চে যদি চালু করেন আমি মহিলা টিটিসি প্রিন্সিপালের নাম দিয়ে তাদের কই পাবো? তাদের নাম তো আমি জানি না। কি গল্প শোনাই আপনাদের এখন? শোনেন, এই লেভেল 4 এর এনএসডি এর লেভেল 4 এর অ্যাসেসমেন্টে যখন আমি মানে ট্রেনিং এ গেলাম, তো আমার এক কলিগ সে বলছে যে আমার পিআর হবে, মানে উনি যখন ডেমনস্ট্রেশন দিতে যাবে তখন আমি হচ্ছে তার স্টুডেন্ট হব, বুঝছেন? ভালো কথা। আমি বললাম ঠিক আছে, আপনিও আমার স্টুডেন্ট হয়ে। আমরা দুইজন ঠিক হয়েছে। এখন ওই চিটাগাং টিটিসি থেকে এভিডেন্স গুলো প্রিন্ট করে দিছে অনেক পরে, মানে যেদিন অ্যাসেসমেন্ট হয়েছে ওই দিন প্রিন্ট করে দিছে। তো এখন ওখানে নাম ধাম কিছু লেখার বিষয় ছিল। এখন ওই রেজিস্ট্রেশনের ওখানে আমার নাম, আমার বাবার নাম সব তো লিখতে হবে, মানে আমার ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবা। তা আমি লিখে টিকে পূরণ করে বসে আছি। আমি একটু আরএসসি ল্যাবে যেয়ে বসে আছি। এবার ওই আমার কলিগ আমার খুঁজে 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 হয়রান, সে হন্তদন্ত হয়ে আসছে, ম্যাডাম বাবা আপনি আমার বাপের নাম দিয়ে কি করবেন? ওই জায়গায় লাগবে দুই অ্যাসোসিয়েটকে আমার বাপের নাম খুঁজে বের করবে? একটা নাম বসায় দেন, অ্যাটলিস্ট ছেলে মানুষের নাম হইলে তো হয়ে গেল। তাহলে ম্যাম আমাদের ওবায়দুল স্যারের নাম দিয়ে দিলাম। না, আমাদের প্রিন্সিপাল স্যারের নাম হচ্ছে মেহেদী হাসান, মোহাম্মদ মেহেদী হাসান। ঠিক আছে? আর বিউটিফিকেশনে ছিলেন না? জি ম্যাম। শাহানুর ম্যাডামের নাম দিয়ে দিলাম, পশ পাটিনা স্যার। এবার আসেন, আর একটা গল্প শোনাবো। জি জি ম্যাম, শোনা। এই কিছুদিন আগে আমার মেয়ের ওখানে হচ্ছে একজন গেস্ট গেছে, ও রাতে আছে। তো রাতে তো নরমালি যদি গেস্ট থাকতে হয় তাহলে প্রভোস্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। যেমন আমি গেলে অবশ্য এখন আর পারমিশন লাগে না, কারণ হচ্ছে ঝামেলা তখনই হয় রুমমেট যদি কমপ্লেন দেয় তাহলে। যাই হোক, ও তো পারমিশন তার নেয় না, কারণ রুমের মধ্যে তো ওরকম কমপ্লেন যায়ও না, পারমিশনও লাগে না, নিয়ম হলো পারমিশন। এখন সেই গেস্ট রাত 2টার সময় পড়ছে অসুস্থ হয়ে। এখন কি করবে? হসপিটালে নিতে হবে। হ্যাঁ, এখন কি করলো? সহযোগিতা। হসপিটালে নিতে গেলে গাড়ি লাগবে, কারণ রাত বাজে 2টা, ভার্সিটির গাড়ি না হলে তো যাইতে পারবে না মেয়েরা।
তখন ও নিজের আইডি কার্ডটা জমা দিয়ে ও গাড়ি ইয়ে করে চলে গেছে হসপিটালে। হসপিটালে যাই একটারে বলছে টিকিট কাট, ইমার্জেন্সিতে ঢুকাচ্ছে, আর একটারে পাঠাইছে, সে আবার দৌড়ে আইছে যে ওর মানে ওই নাম টাম শুনতে, বয়স নাম। এখন ও বলতেছে কি, তুই কি কোনো নামই জানিস না, তোর নাম দিয়ে তুই টিকিট করে নিয়ে যা। তো যাই হোক, তারপরে হাসপাতালে ভর্তি টর্তি হইলো। এখন ওই যে আইডি কার্ড তো ওরটা ব্যবহার করছে। এখন স্যার জানে অসীম অসুস্থ, স্যার আবার ফোন দিয়েছে রুগীর খোঁজ নিতে, ও আবার ফোনটা রুগীর কাছে ধরাই দিয়েছে যে নাও তুমি নসীম। হঠাৎ করে এসে পরে ভয়ে 3 দিন আর ওই স্যারের চেম্বারে থাকতেও হাঁটে না, কারণ দেখা হইলে তো জিজ্ঞেস করবে তোমার শরীর কেমন। কিন্তু কাজ তো উদ্ধার হইলো। এখন বিশেষ সময়, বুঝছেন, বিশেষ সময় এরকম একটু ইয়ে করতে হয়। তবে সিস্টেমটা তো জানা থাকতে হয়, নাইলে তো কথা তো উল্টানো পাল্টানো যাবে না। জি ম্যাম। ঠিক ঠিক। বসে ক্যান্সেল। সেটা হচ্ছে সিস্টেমটা মাথায় রাখতে হয়, এই জন্য আপনাদের সাথে এত কথা বলি। আর এবার বসানোর সময় আপনারা যা বসান, ক্লিয়ার? জি ওকে। আমরা নরমালি চেষ্টা করি যে প্রতিষ্ঠানে আমি অ্যাসেসমেন্ট নিতে যাই ওই প্রতিষ্ঠান প্রধানের নাম তো যে কোনো অ্যাসেসরি জানি, যার কারণে একটু অ্যাটলিস্ট প্রতিষ্ঠান প্রধানের নামটা আমরা ঠিক রাখার চেষ্টা করবো। যদি মহিলা টিটিসিতে অ্যাসেসমেন্টে বসেন, মহিলা টিটিসি, কারণ হচ্ছে কি যে অ্যাসোসার আসবে সে কিন্তু প্রিন্সিপালের নাম ঠিকই জানে, জি একটু পেঁচাপেচি করার সম্ভাবনা আছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে এই মানে আমরা যে ওই এভিডেন্স শো করব বা যেখানে করব অ্যাসেসমেন্ট দিব, তাহলে সেই জায়গার হচ্ছে যে প্রিন্সিপালের নাম, নাম। ম্যানেজারের নামটা বসাতে হবে। ওইটা আমরা বসাবো। ওকে, ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে এটা সবাই পারবেন। এটা যেহেতু এর পিছনে মেলা টাইম খরচ করছি, হাউসকিপিং এর পিছনে আর এত খরচ করব। হাউসকিপিং এরও একটা ফরম্যাট মানে লিস্ট করা আছে, এই যে পাশের এগুলো কমন, এগুলা লিস্ট করা আছে। ক্লিয়ার? জি আমাদের কাজ হলো যে এটা পূরণ করব কিভাবে, এটাই হলো কথা। পূরণ করার সময় ওই যে সেই একই কথা করব, যদি ঠিক থাকে তাহলে ইয়েস এর ঘরে টিক, আর না থাকলে এর ঘরে ঠিক। নো এর ঘরে টিক। তবে নো এর ইয়েস এর ঘরে টিক থাকলে মানে সব ঠিকঠাক আছে, তাহলে কোনো কথা নাই। কিন্তু যদি নো এর ঘরে টিক থাকে তাহলে অ্যাকশন কি, সেটা আবার এই ডিটেইলস। অ্যাকশনটা কি নিতে হবে সেটা বর্ণনা দিতে হবে। এবং রেসপন্সিবল পারসন, তার নাম। রেসপন্সিবল পারসন একটু পরে দিয়ে, তারপরে হচ্ছে টার্গেট কমপ্লিশন ডেট, অ্যাসেসমেন্টের ডেট দিয়ে দিই। যেহেতু আমরা একদিন আগে যাচ্ছি হ্যাঁ। ইন্সপেকশন, হ্যাঁ, তাহলে টার্গেট কমপ্লিশন। এখন এই রেসপন্সিবল পারসনটা মূলত একজনের নাম বসে না, অরিজিনালটা বলি পরে আপনারা একজনের নাম বসাই দিন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে যেমন হচ্ছে কি, সাপোজ এখানে কি দিয়েছে, অ্যাডুকেট স্টোরেজ এরিয়া প্রোভাইড, স্টোরেজ এরিয়া ঠিক মতো আছে কিনা, পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, যদি না থাকে তাইলে এই দায়িত্বটা কার, কে ওই প্রতিষ্ঠানের কোন ব্যক্তি আছে করতে পারবে, সেই ব্যক্তির নাম বসবে এখানে। এখন মনে করেন যে ধরেন পরিষ্কার পরিচ্ছন্নতার এখানে করি, বা এই যে ফার্স্ট এইডের এখানে আসে, এখানে রেসপন্সিবল পারসন কে, কম্পাউন্ডার বা হচ্ছে মেডিকেল অফিসার একজন থাকে, তার নাম বসে।
এখন আমরা সব জায়গায় যে কোনো একজনের নাম বসাতে পারি বা নর্মালি বসাই দিই, হ্যাঁ? সেটা হচ্ছে কার নাম বসাই দিই? ডিপার্টমেন্টের প্রধান যে আছে তার নাম বসাই দিই। আচ্ছা, এখন যদি আমি আপনার অ্যাজ অ্যাসোসিয়েট হিসেবে আপনাকে জিজ্ঞাসা করি, একজনের নাম কেন বসাইছেন? এটা তো কেয়ারটেকারের কাজ। আপনি ট্রেড ইনচার্জের নাম কেন বসাইছেন? কি বলবেন আপনি? কারণ তিনি সেখানে ওই দায়িত্বে বহাল আছেন। কেয়ারটেকারের মাধ্যম দিয়ে তার কাছে যেতে হয় অনেক ক্ষেত্রে। স্যার কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। স্যার একটু অনলাইন ক্লাসে আছি, আপনি একটু বলেন দ্রুত, সমস্যা নাই। ব্রেকিং ব্রেকিং টুকু বলেন। যাক আলহামদুলিল্লাহ। লেভেল 2 সাপোর্ট লাগবে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কোথায় ছিলাম আমরা জানি? রেসপন্সিবল পারসন। রেসপন্সিবল পার্সন। এখন বলবেন যে আমি এই ডিপার্টমেন্টে আসছি, আরএসসি আরএসসির অ্যাসেসর হিসাবে আসছি, আরএসসি ল্যাব পরিদর্শন করছি, এই ট্রেড ইনচার্জে জানাইতেছি, ট্রেড ইনচার্জ এখন তার দায়িত্ব সে কেয়ারটেকারদের দিয়ে করাবে না ইলেকট্রিশিয়ানদের দিয়ে করাবে, সে বুঝবে। সে হলো কোন রকম দায় সারা, মানে সব ঘাড়ের উপর ডিপার্টমেন্ট প্রধানের উপর ফেলে দিই, আমরা তো তাই করি না। তো সেম স্টাইলে পুরো ফরম্যাটটা রেডি করবেন এবং শেষে যে একটা পজিটিভ কমেন্ট দেবেন, দিয়ে মানে স্যাটিসফ্যাক্টরিটা আমরা কমন ওটা দিব। হ্যাঁ, পজিটিভ কমেন্ট। কারণ আমরা যে অ্যাসেসমেন্ট নেব, যদি পজিটিভ কমেন্ট না হয় তাহলে তো অ্যাসেসমেন্টটা হয় না, হয়। যাক, বহুত কথা বললাম, এখন বলেন আজকে লার্নিং কি হবে? প্রেজেন্ট ম্যাডাম। হ্যাজার্ডের নাম, কয়েক ধরনের হ্যাজার্ড। ফিজিক্যাল, 6 ধরনের হ্যাজার্ড। আসলে হ্যাজার্ড 5 প্রকারও না, 6 প্রকারও না, প্রকার আছে অনেক। নরমালি আমরা এই 4-5-6 ধরনের হ্যাজার্ডের নাম জি ধরনের হ্যাজার্ড। তো অন্যরা একটু বলেন, রিস্ক লেভেল 3টা শিখলেন। অন্য কেউ। অন্য কেউ তাড়াতাড়ি কথা বলেন। কোশ্চেনটা আবার একটু করেন তো। আজকে লার্নিং কি হলো ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম ওই যে আমরা হচ্ছে যে হাউসকিপিং যে চেকলিস্ট এটা করলাম আর কি, সেটার যে সাইটগুলো আমরা ইয়েস নো দিচ্ছি, সেই সাইডে কিছু হাইলাইটস বোল্ড করা কিছু না আছে, ওগুলো কি আমাদের মনে রাখতে হবে? না, ও হ্যাঁ, একটু তো রাখবেন, আহ, মুখস্থ করা লাগবে না, মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, লার্নিং লার্নিং খুবই ইম্পর্টেন্ট হলে ওইটারে আবার ওইভাবে নোটিস করবো তো জন্য। আজকে লার্নিং একটু কথা বলেন। লার্নিং হচ্ছে না, মুবাশিরা আমি আমি যেটা মনে মনে দাগ কাটলো কি? মুবাশিরা একটা কথা বলতেছিল, বলুন, শেষ করুন। ক্লিয়ার হলো, থ্যাংক ইউ। এবার দেখি পুরাতনদের কাছে শুনে নি, নতুনরা মোটে কথাই বলতেছে না। নাজমুল হোসেন,
কাঁঠাল দিয়ে খুব সুন্দরভাবে হ্যাজার্ড গুলো মনে রাখার টেকনিক। আচ্ছা, কাঁঠালের গল্প ভালো লাগছে, তাই তো? কাঁঠাল ম্যাডাম। তারপরে পুরাতন কে আছে? পুরাতন অন্য জায়গায় মানে আগে আরো ট্রেনিং করছে মেহেদী হাসান। মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মনে দাগ কেটেছে কোনটা? জি ম্যাডাম, হ্যাজার্ডের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ ম্যাডাম। হ্যাজার্ডের হ্যাজার্ড গেছে, তাই তো? জি ম্যাডাম। এবার মাসুদ জানা বলেন লার্নিং। ম্যাম ওই ইন্সপেকশনের হচ্ছে যে ডেটটা, ওই ডেটের বিষয়টা একটু ইয়া ছিল, ওটা আমার ক্লিয়ার হয়ে গেছে আজকে। ক্লিয়ার হয়েছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি দেবেন? সিএস দেখতে মন চায়। সিএস পেয়ে যাবেন আপনারা গ্রুপে, এনএসডির ওয়েবসাইটেও আছে, তারপরে গ্রুপে দিয়ে দেওয়া হবে। সিএস এবং সিবিএলএম, ঠিক আছে, সবগুলাই দিয়ে দেওয়া হবে। জি ম্যাম। এবং ফরম্যাটও দিয়ে দেওয়া হবে, আপনারা কাজ করবেন। আচ্ছা, আর কে মনে পুরাতনদের মধ্যে থেকে একজন বলবেন, নতুনদের মধ্যে থেকে একজন বলবেন। নতুনরা বলবেন যে লার্নিং কি হলো, আর পুরাতনের একজন বলবেন যে মনে দাগ কাটছে কি, কারণ পুরাতন যারা আছেন তাদের সব দাগ। নতুনদের মধ্যে থেকে একজন আগে। আজকে আমরা 6 ধরনের হ্যাজার্ড সম্পর্কে জানলাম। কোন বিপদ কোন হ্যাজার্ড এটাও খুব ভালো করে বুঝলাম। লেভেল রিস্ক লেভেল 3টা, এগুলোও জানলাম। এটাও জানলাম। হাউসকিপিং সম্পর্কেও। এবং দুইটা ফর্ম পূরণ করার টেকনিকটা শিখে নিলাম, তাই তো? জি। ওকে, এবার পুরাতন যারা আছেন তাদের মধ্যে থেকে একজন বলেন যে আসলে এতক্ষণ যে 2 ঘন্টা ধরে ধৈর্য সহকারে আছেন সাথে, এর মধ্যে মনে দাগ কাটছে কোন কথাটা ভাল লাগছে? প্রথম থেকে ওই যে দেখাচ্ছিলেন যে আমাদের কে কে এটা ডেভেলপ করছে বা এই কমিটিতে কে কে আছে, ফার্স্ট ব্যাচে কে কে ছিল, এই বিষয়গুলা আসলে ইতিহাস শুনতে ভালোই লাগে। ভালোই থাকবে, ইতিহাস শুনতে ভালো লাগে। যাক, আলহামদুলিল্লাহ। এখন বলেন, যদি কারোর অফিসিয়ালি শেষ করে দিলাম সেশন, কিন্তু আপনাদের কারোর যদি মনের মধ্যে ইচ্ছা করে থাকে যে এই কথাটা একটু বলতে ইচ্ছা করতেছে, বলতে পারেনি এতক্ষণ, সে বলেন। ম্যাডাম, ফেব্রুয়ারিতে কি ফেস টু ফেস ব্যাচ করাচ্ছেন? না, জানুয়ারিতে করা হবে। ম্যাডাম, আমার ভাগ্যটা কি এরকম, যখনই আমি ফেস টু ফেস চেষ্টা করি তখনই হয় পরীক্ষা বা কোনো না কোনো। ফেব্রুয়ারিতে তো রোজা থাকবে, আমাদের এই রোজার মাসে তো পাওয়া যায় না, তো বলতে পারা যায় না, রাত্রেবেলাও এত টাইম পাওয়া যায় না। ফেব্রুয়ারিতে হয়তো অনলাইনটাও বন্ধ থাকতে পারে, কি হবে জানি না। এখন হচ্ছে টাইম সেট করা খুবই কঠিন হয়ে যায়। 19 তারিখ ম্যাডাম, মনে হয় পড়তেছে রমজান। আমার একটু জানতে ইচ্ছে ছিল, এই যে গ্রুপটা আপনি মানে চলতি যে ব্যাচটা মানে এই হয়েছে, এখানে তো মনে হয় 2টো ব্যাচ মিলিয়ে একটা ব্যাচ করে ক্লাস দিচ্ছেন। এদের অ্যাসেসমেন্টটা কোন সময় বলবে? ফেব্রুয়ারি মার্চ বলছেন যখন, তখন কোন সময় এর অ্যাসেসমেন্টে বলবে? এর হচ্ছে একটা অ্যাসেসমেন্ট বসবে জানুয়ারিতে, একটা বসাবো জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম, ঠিক আছে, মহিলা টিটিসিতে। আর আর হচ্ছে নরমালি যারা মনে করেন খুলনা থেকে যুক্ত হয়েছে তারা খুলনায় তাদের সুবিধা অ্যাসেসমেন্টে বসে যেতে পারে। যারা ঢাকাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছে তারা চিটাগাঙে বসতে পারে, কারণ আমি যেতে অ্যাসেসমেন্ট ফি নেই না, কারোর হাত পা বাঁধা নাই। আবার কেউ যদি মনে করে 2 মাসের জায়গায় 4 মাস ধরে ট্রেনিং করবো, সেখানেও আমার কোনো আপত্তি নাই, কারণ হচ্ছে আমার দরকার হলো একটু শিখুক মানুষ,
মানে এখানে এই ব্যাচের মাধ্যমে আমার অনেক ইনকাম হোক সেটা টার্গেট না। তার কারণে প্রত্যেক ব্যাচে অ্যাসেসমেন্টে বসানোটা মুশকিল হয়ে যায়, কারণ অনেকেই আছে 2 মাস পরে চিন্তা করে যে আর একটু ট্রেনিং করি তারপরে এই জন্য ব্যাচ ওরকম হয় না। যখনই 10 জন হবে আমি মহিলা টিটিসিতে বসাবো, তবে কাউকে প্রেশার দিয়ে আমি অ্যাসেসমেন্টে বসাবো না, কখনোই না। কেউ যদি 1 বছর ট্রেনিং করতে চায় 1 বছর ট্রেনিং। ম্যাডাম অলরেডি করে ফেলছি। গুড। ম্যাম এবং আমাদের এখানে ট্রেনিং করে একজন সে লেভেল 4 এর ট্রেনার হিসেবে কাজ করতেছে। মজার ব্যাপার হলো সে আজকে ফোন করে প্রথমেই সরি বলতেছে। আমি বললাম সরি কেন? বলছে ম্যাডাম এই কাহিনী, আমি তো হচ্ছে এক জায়গায় ট্রেনার হিসেবে কাজ করতেছি, আপনি আবার কিভাবে নেন এই জন্য আমি বলি নাই। তো শুনে একটু অবাক হলাম যে এটা তো মনে করার কিছুই নাই, বরং ভালো একটা খবর যে ও লেভেল 4 এর ট্রেনার হিসেবে কাজ করতেছে। আমার খুব ভালো লাগতেছে এবং বললাম যে যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে যে কোনো সময় ফোন বা মেসেজ করতে, মানে কোনো ধরনের সহযোগিতা লাগলে আছি। এটা আমার কাছে খুব ভালো লাগছে শুনে যে ও শুরু করছে। তো আমি চাই যে অ্যাটলিস্ট লেভেল 4 এর ট্রেনারের সংখ্যা বাড়ুক। হাতে গোনা আমরা কয়েকজন শুধু পড়াই যাব আর পরে জেনারেশন তৈরি হবে না, এটা আসলে প্রত্যাশা না। তাহলে আমি সেদিনকে যেটা বলছিলাম জীবনকে এই পিছনে উৎসর্গ করে দিলেন। এটা তো অনেকদিন ধরে চলছে অসিত স্যার, অনেকদিন ধরে চলছে, কারণ আল্লাহ অনেক বুঝছেন। না এটা ধন্যবাদ ধন্যবাদ, মানে আল্লাহ তাআলা অন্তত এইরকম আর 2-4 জন সমাজে গড়ে তুলতে পারলে তাহলে এই সিবিটিটা মানুষের বুকে লালন করতে পারে সেই ব্যবস্থাটা আপনি করে যান। আমাকে হ্যাঁ, দোয়া কারণ করাটা হচ্ছে কিছু নাই। কি, না দোয়াটাই আলহামদুলিল্লাহ, কারণ সবচেয়ে বড় বিষয় কি অশিক্ষা দেখেন, আমরা যত মেধাবী হই না কেন এই 1.5 মাস 2 মাস ট্রেনিং করে কনসেপ্ট ক্লিয়ার হয় না, সে ডেলিভারি দেওয়ার মতো তৈরি হয় না। এখন যদি সুযোগ না দিই তাহলে সে তৈরি হবে কি করে বল? কিন্তু আমরা শুধু বলি যে কেউ রেডি হয় না, কেউ রেডি হয় না, কেউ, আরে বাবা সুযোগই যদি না দিই, সব যদি আমি নিই তাহলে সে তৈরি হবে কি করে? না আমার ওই প্রথমে যে সময় বলছিলেন যশোর থাকাকালীন সময় আমার মনে হয় সেই সময় যোগদান করা উচিত ছিল, তাহলে এতদিন কিছু না কিছু হয়তো হয়ে যেত। তখন তো একদম ফ্রি ক্লাস নিতাম আমরা, আমি আর আনোয়ার স্যার তখন টোটালি ফ্রি নিতাম। কিন্তু পরে ফ্রি নিয়ে টাকা গোতা খাইয়ে এখন কোর্স ফি কিছু নেই, এই যে 4,000 টাকার কোর্স ফি মনে হয় বাংলাদেশে কোথাও নাই। এবং খুব খারাপ লাগে কিছু কিছু সময়ে যে অনেকে 4,000 টাকা দিয়ে শুরু করে বাট কোর্সটা শেষ করে না। তাদের জন্য মানে অনেক সময় ভুলে যাই, চিনিও না, অনেককে হয়তো কিছুদিন করে বাদ দিয়ে দিতে, কিন্তু যারা করতে করতে একটু পরিচিত হয়ে যায় তারপরে শেষ করে ফেলে, বাদ দিয়ে দেয়, তো খারাপ লাগে যে আসলে টাকাটা দিয়ে ভর্তি হলো কিন্তু সে শেষ করতে পারলো, কেমন যেন হজম করতে কষ্ট হয়। তবে যদি টাকা ভাগযোগ হওয়ার আগে সে ছেড়ে দেয় তাহলে এবার ডেকে ধরে ফেরত দিই, আর যদি ভাগযোগ হয়ে যায় তাহলে আর কিছু করতে পারি না, সোজা কথা, পরিষ্কার কথা আর কি। দাতব্য প্রতিষ্ঠান। ম্যাম বলেন। আমি তো বিপদে আছি, আপনি আমারে হচ্ছে যে ওই একটা ইউনিট অফ কম্পিটেন্সি সিলেক্ট করতে বলছেন, ওখান থেকে একটা এলিমেন্টস নিতে বলছেন, ওইটা নিয়েই। আচ্ছা, আপনার জানি অকুপেশন কি? প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, পিএলসি। পিএলসি। আপনি কি পিএলসি নিয়ে পিএলসি সিএস নিয়ে আগাবেন না সিএস নিয়ে আগাবেন? তো অনেকগুলো আছে। জি ম্যাম, ইআইএম আছে, সোলার আছে আর পিএলসি, তিনটা। যেটাতে জব পারফর্ম করতে বেশি সহজ হয়, আপনি অ্যাটলিস্ট মাথায় রাখবেন যে আপনি জানি ব্যাগে করে জিনিস নিয়ে পারফর্ম করতে পারেন।
আমি যেটা জব সিলেক্ট করছি এটা হচ্ছে ব্যাগে করে বহন করার মতো না। আচ্ছা, আপনার সাথে তো একদিন আমি বসছিলাম মনে হয়, সমস্যা তো সমাধানও হয়ে গেছিল। জি ম্যাম, আপনি সেদিন বলছিলেন আপনি আরেকটা জব সিলেক্ট করেন, মানে এই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ওইটা নিয়ে আমি একটু ইয়ার ভিতরে আছি, কনফিউশনের আচ্ছা, ঠিক ভিতরে আছে, তাহলে তাহলে আবার আমরা একদিন, আপনি ইয়ে করেন, আজকে আর সময় দিব না, কারণ আজকে মাথাটা খুব ধরা অবস্থায় আপনাদের সাথে, মানে নেশায় আপনাদের সাথে কথা বলছি, না হলে আমি কথা বলতাম না। ওয়াইদুল্লাহ স্যার ক্লাস নিলে আমি তখনই ঘুমায় পড়তাম। আচ্ছা ম্যাম, ঠিক আছে তাহলে। সার্ভিস যেটুকু দিলাম সেটুকু হচ্ছে নেশায়, বুঝছেন, পেশায় দিইনি, পেশা হইলে দিত। না ম্যাম, এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমাদেরকে এই যে সময়টা, যেমন আপনি এত বোঝালেন, এত প্রশ্ন হলো, এখানে না এটা একটু যদি আপনি কন্টিজেন্সি একটা অ্যাপ্লাই করতেন তাহলে মনে হয় আপনার জন্য কিছুটা হলেও রিলিফ হতো। না, চাই নাই, কারণ হ্যাজার্ডের দিনে একটু বেশি কথা বলি আমি। কারণ ছেলে মেয়েদের আবার মাথায় হ্যাজার্ড হয়ে যায়। হ্যাজার্ডের দিনে একটু বেশি বলি, কারণ এই যে দুইটা একসাথে হয়ে গেল, আর সামনে হচ্ছে ইয়ে আছে, কি বলে, ওই যে শুক্র শনিবার আছে না, হ্যাঁ হ্যাঁ তার মানে আজকে দুইটা হয়ে গেল, কালকে একটা করাবো, তিনটা হবে। আপনারা হয়তো 2 দিন, আজকেরটা আজকে শেষ করতে পারবেন না, কিন্তু এই 2 দিন মিলে আবার ছুটি পাবেন, ওই 2 দিনে সব 3টা এভিডেন্স করে ফেলবেন। হ্যাঁ এই হচ্ছে টার্গেট। তারপরে আগামী সপ্তাহে করবো অ্যাসেসমেন্ট প্ল্যান। অ্যাসেসমেন্ট প্ল্যান করাবো 3 দিন ধরে, এক হ্যাঁ ম্যাম, প্ল্যান আমরা 3 দিন ধরে। দেন পরের গুলা আবার ঠাস ঠাস করে হয়ে যাবে, যেমন ট্রেনিং, ট্রেনিং এর মধ্যে যেমন সেশন প্ল্যান, ডেলিভারি প্ল্যানে সময় লাগছে, বাকিগুলা কিন্তু সময় লাগে না। না না আর অ্যাসেসর পার্টে অ্যাসেসমেন্ট প্ল্যানে সময় লাগে, ওই এক প্ল্যান করতে যে 3 দিন লেগে যায়, তারপরে যে আবার ইয়ে হয়ে যায়। ঠিক আছে, তো জি ঠিক ম্যাম, আছে, সবাই ভালো থাকেন, জন্য ইনশাল্লাহ আবার আগামীকাল রাত 8টায় দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আহমদ আলী ভাই, বলেন। আজকে তো নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করলো, অনেক সময় অনেক কথা শোনা যায় না।